নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটা আমারই এক পরিচিত দূর সম্পর্কের এক ছোট ভাই, যার নাম আমরা ছদ্মনামে আকাশ ডাকব, তার জীবনের সত্য ঘটনা। গল্পটি শোনার আগে দয়া করে কানে হেডফোন লাগিয়ে নিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী গরম আর রোমাঞ্চকর গল্পগুলো আপনি সবার আগে শুনতে পান। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, নিশিরাতের নিষিদ্ধ হাতছানি। আমার নাম আকাশ, বয়স 23 ছুঁই ছুঁই। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে একটা ছোটখাটো জবের চেষ্টায় আছি। মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই বিলাসিতা করার সুযোগ খুব একটা নেই। চাকরির ইন্টারভিউ দেওয়ার সুবিধার্থে আমাকে ঢাকায় আমার এক দূর সম্পর্কের মামার বাসায় এসে উঠতে হলো। মামা মানে মায়ের আপন ভাই নয়, গ্রামের সম্পর্কের মামা। মামার নাম রফিক সাহেব। উনি একটি প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো পদে চাকরি করেন। আর উনার স্ত্রী মানে আমার মামি, যার নাম শিউলি। শিউলি মামির বয়স খুব বেশি না, বড় জোর 28 বা 29 হবে। মামার সাথে বয়সের বেশ ভালোই তফাত। মামা কাজের চাপে প্রায়ই ঢাকার বাইরে ট্যুরে থাকেন বা অফিস থেকে ফিরতে অনেক রাত করেন। বাসায় মূলত মামি আর আমিই থাকি। মামির রূপের বর্ণনা দেওয়া আমার সাধ্যের বাইরে। দুধে আলতা গায়ের রং, পিঠ ছাপানো কালো চুল, আর শরীরটা যেন কোনো দক্ষ শিল্পীর নিখুঁত হাতে বানানো ভাস্কর্য। বিশেষ করে যখন তিনি ভিজে চুলে বারান্দায় দাঁড়াতেন বা ঘরোয়া শাড়ি পরে কাজে ব্যস্ত থাকতেন, তখন অজান্তেই আমার চোখ তার শরীরের ভাঁজে আটকে যেত। কিন্তু আমি সবসময় নিজেকে সংযত রাখতাম, কারণ তিনি আমার মুরব্বী মায়ের মতো। কিন্তু শয়তান যে কখন কার মনে বাসা বাঁধে তা কি কেউ বলতে পারে? ঘটনার শুরুটা হয়েছিল এক বর্ষণ মুখর রাতে। মামা সেবার 3 দিনের জন্য অফিসের কাজে চিটাগং গিয়েছিলেন। বাসায় শুধু আমি আর মামি। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুতের গর্জন। রাত তখন প্রায় 11টা। লোডশেডিং হওয়ার কারণে পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকার। আমি আমার রুমে শুয়ে মোবাইলের টর্চ জেলে গরমে ছটপট করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আকাশ, ঘুমিয়েছিস? মামির গলা, কণ্ঠে কেমন যেন একটা ভয়ের রেশ। আমি দ্রুত উঠে দরজা খুললাম। মোমবাতির আলোয় মামিকে দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি একটা পাতলা সুতির শাড়ি পরে আছেন, আঁচলটা বুকের ওপর থেকে কিছুটা সরে গেছে। ঘামে তার গলার কাঁচটা ভিজে চকচক করছে। মোমবাতির ওই আধো আলোয় তার ফর্সা শরীরটা যেন আগুনের মতো জ্বলছিল। আমি ঢোক গিলে বললাম, না মামি, ঘুমাইনি, কিছু হয়েছে? মামি একটু এগিয়ে এসে বললেন, আসলে খুব ভয় করছে রে আকাশ, বাইরে যা বাজ পড়ছে, আর কারেন্টও নেই। তুই কি একটু ডাইনিং রুমে এসে বসবি? একা ঘরে থাকতে পারছি না। আমি বললাম, হ্যাঁ মামি, চলো, আমি আসছি। আমরা দুজনে ডাইনিং টেবিলে মোমবাতি জ্বালিয়ে মুখামুখি বসলাম। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে পিন পতন নীরবতা। মাঝে মাঝে বৃত্ত চমকানোর আলোয় আমি মামির মুখের দিকে তাকাচ্ছিলাম। তার চোখে মুখে একটা অস্থিরতা। গরমের কারণেই হয়তো তিনি বারবার শাড়ির আঁচল দিয়ে গলার ঘাম মুছছিলেন। ওই সময়টায় তার বুকের ওঠানামা দেখে আমার শরীরের রক্ত যেন গরম হতে শুরু করল। একটা নিষিদ্ধ উত্তেজনা আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছিল। হঠাৎ একটা বিকট শব্দে বাজ পড়ল খুব কাছেই। মামি ভয়ে ও মাগো বলে চিৎকার করে সোজা আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। তিনি হয়তো অজান্তেই এটা করেছিলেন, কিন্তু ওই মুহূর্তে তিনি আমার বুকের ওপর এসে পড়লেন। তার নরম শরীরের স্পর্শ আমার শরীরে লাগতেই আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পিঠে হাত রাখলাম। বললাম, ভয় নেই মামি, আমি তো আছি। কিন্তু তিনি আমাকে ছাড়লেন না, বরং ভয়ে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। তার বুকের স্পন্দন আমি আমার বুকে অনুভব করতে পারছিলাম। তার চুলের মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাগছিল। শয়তান তখন আমার মাথায় পুরোপুরি চেপে বসেছে। আমার হাতটা অজান্তেই তার পিঠ থেকে সরে কোমরের দিকে নেমে গেল। তার কোমরের খালি অংশটায় আমার হাতের তালু স্পর্শ করতেই এক অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার শরীরে। মামি হয়তো বুঝতে পারলেন আমার হাতের স্পর্শটা স্বাভাবিক নয়, কিন্তু অবাক করার বিষয় হলো তিনি সরে গেলেন না, বরং তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন। সেই মোমবাতির আলোয় তার কাজল কালো চোখে আমি এক অদ্ভুত নেশা দেখতে পেলাম। সেটা কি ভয় নাকি সম্মতি আমি বুঝতে পারলাম না, কিন্তু তার ঠোঁট দুটো সামান্য কাঁপছিল। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, একটা ঘোজের মধ্যে পড়ে গেলাম। আমার হাতটা তার কোমরের নরম মাংসে একটু চাপ দিল। মামি সামান্য কেঁপে উঠলেন, তার মুখ
দিয়ে একটা অস্ফুট শব্দ বেরোলো, আকাশ। ওই ডাকটা আমাকে থামানোর জন্য ছিল না, বরং মনে হলো আমাকে আরও কাছে ডাকার জন্য। আমি সাহস করে তার চোখের দিকে তাকিয়ে ফিস করে বললাম, মামি, তুমি কি জানো তোমাকে আজ কতটা সুন্দর লাগছে? কথাটা বলেই আমি আমার মুখটা তার মুখের খুব কাছে নিয়ে গেলাম। আমাদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছিল। মামি চোখ নামিয়ে নিলেন, কিন্তু বাধা দিলেন না। এই নীরবতাটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় ইঙ্গিত। আমি বুঝতে পারলাম শুধু আমিই নয়, মামার অনুপস্থিতিতে মামিও হয়তো একাকিত্বে ভুগছেন এবং এমন কোনো স্পর্শের অপেক্ষায় ছিলেন। আমি ধীর লয়ে আমার ডান হাতটা তার গালের ওপর রাখলাম। তিনি চোখ বন্ধ করে নিলেন। আমি আলতো করে তার কপালে একটা চুমু খেলাম। তিনি শিউরে উঠলেন। আমার সাহস বেড়ে গেল দ্বিগুণ। আমি এবার আমার দুই হাত দিয়ে তাকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিলাম। তার বুকের নরম স্পর্শ আমার বুকে এক অসহ্য আনন্দের সৃষ্টি করল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে তার গাড়ে মুখ ডুবিয়ে দিলাম। তার শরীর থেকে আসা এক বন্য গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। মামি এবার আমার শার্টের কলারটা খামচে ধরলেন। মনে হলো তিনি কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন, আর আমি তার একমাত্র অবলম্বন। আমি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, মামি, এটা কি ভুল হচ্ছে? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু আমার দিকে তার আর্দ্র ঠোঁট বাড়িয়ে দিলেন। সেই মুহূর্তটা ছিল পৃথিবীর সব নিয়ম ভাঙার মুহূর্ত। আমি আর দেরি না করে তার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রথমে আলতো করে, তারপর ক্রমশ গভীর থেকে গভীরে। বাইরের বৃষ্টির তাণ্ডব যেন আমাদের শরীরের ঝড়ের কাছে হার মেনে যাচ্ছিল। চুমু খেতে খেতেই আমার হাত তার শাড়ির ভাঁজ ভেদ করে পেটের ওপর দিয়ে ওপরে উঠতে লাগল। যখন আমার হাত তার বুকের নরম অংশে স্পর্শ করল, তিনি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আমার চুলগুলো শক্ত করে ধরে ফেললেন। আমি বুঝতে পারলাম এই সম্পর্ক আর মামি ভাগ্নের মধ্যে সীমাবদ্ধ নেই। আজ রাতে আমরা এমন এক সীমারেখা পার করতে চলেছি যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই। সমাজের চোখে এটা পাপ, এটা অবৈধ, কিন্তু ওই চার দেওয়ালের অন্ধকারে কামনার আগুনে আমরা তখন অন্ধ। আমাদের এই নিষিদ্ধ ভালোবাসা বা পাপের খেলা হয়তো সেখানেই শেষ হতে পারত, কিন্তু পরদিন সকালে যা ঘটল তা ছিল আরও নাটকীয়। ভেবেছিলাম রাতের ঘটনাটা হয়তো একটা ভুল বা আবেগের বশবর্তী হয়ে ঘটেছে এবং সকালে মামি অনুশোচনায় ভুগবেন, কিন্তু সকালে নাস্তার টেবিলে যখন মামি আমাকে চা দিতে এলেন, তখন তার চোখে আমি কোনো লজ্জা বা অনুশোচনা দেখলাম না, বরং তার ঠোঁটের কোণে ছিল এক রহস্যময় হাসি। চায়ের কাপটা আমার হাতে দেবার সময় তিনি ইচ্ছাকৃতভাবে তার আঙুল দিয়ে আমার আঙুলে আলতো করে ঘষে দিলেন এবং ফিসফিস করে বললেন, আজ রাতেও কিন্তু কারেন্ট নাও থাকতে পারে আকাশ, দরজাটা খোলা রেখো আকাশ। মামির এই কথাটা শোনার পর আমার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এটা কোনো এক রাতের ভুল ছিল না। মামি আমাকে এক গভীর ফাঁদে ফেলেছেন, অথবা হয়তো আমরা দুজনেই স্বেচ্ছায় এই ফাঁদে পা দিয়েছি। ব্ল্যাকমেল নয়, কিন্তু এক অদ্ভুত ইশারা, যে ইশারায় জড়িয়ে আছে এক নিষিদ্ধ জগতের আমন্ত্রণ। মামার অনুপস্থিতি, মামির এই অতৃপ্ত বাসনা আর আমার কিশোর মনের কৌতূহল সব মিলিয়ে আমাদের এই সম্পর্ক এক নতুন মোড় নিল। গল্পের বাকি অংশ শুনতে চাইলে কমেন্ট করুন পার্ট 2 এর জন্য।